আপনি কি কখনো এটা ভাবছেন যে যুদ্ধে কেন শিশুদেরকে টার্গেট করা হয়, কেন স্কুল হসপিটাল দেখে বোমা নিক্ষেপ করা হয়? এটা সত্যটা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। এটা শুধুমাত্র ভুলবশত একটা বোমা নিক্ষেপ হয় না, বরং এটা জেনে বুঝে শুনে পরিকল্পনা করে কিন্তু করা হয়। চলেন আজকে আমরা দেখি যুদ্ধে শিশুদেরকে কেন টার্গেট করা হয় এবং এটার পিছনে আসলে সাইকোলজিটা কি। প্যালেস্তাইন থেকে সিরিয়া, ইরান থেকে লেবানন, ইউক্রেন থেকে ভিয়েতনাম, সব সময় সব যুদ্ধে শিশুদেরকে কিন্তু টার্গেট করা হয়েছে। প্যালেস্তাইনের গাজায় 2023 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 50,000-এর উপরে শিশু নিহত এবং আহত হয়েছে। এবং সবচেয়ে ভয়ের কথাটা কি জানেন? ইসরায়েলের একজন পার্লামেন্ট মেম্বার অর্থাৎ সংসদ সদস্য সরাসরি বলেছে যে গাজায় জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্মের মুহূর্ত থেকেই শত্রু। כל ילד, כל תינוק בעזה הוא אויב. মানে হলো একজন শিশু যখন গাজায় জন্মগ্রহণ করে তখন থেকেই ইসরায়েল একে শত্রু হিসেবে গণ্য করে। এটা এমন না যে শুধুমাত্র একজন রাজনীতিবিদ উগ্রভাবে কথাটা বলছে, বরং এটার পিছনে কিন্তু গভীর সাইকোলজি রয়েছে এবং সেই সাইকোলজিটা কিন্তু অলরেডি এস্টাবলিশড। সেই সাইকোলজিটা অর্থাৎ এই যুদ্ধে শিশুদেরকে টার্গেট করার পিছনের আসল সাইকোলজিটা দেখার আগে আমরা দেখি তো পুরো বিশ্বে শিশুদেরকে কোন কোন যুদ্ধে টার্গেট করা হয়েছে। ইউনিসেফের তথ্য অনুসারে 2024 সালে পৃথিবীতে 47,30,00,000 শিশু যুদ্ধে আক্রান্ত এলাকা বসবাস করে। মানে হলো বিশ্বের প্রতি 6 জন শিশুর মধ্যে একজন শিশু যে সকল এলাকায় যুদ্ধ বিরাজ করছে অর্থাৎ কনফ্লিক্ট হচ্ছে সেই সকল এলাকা বসবাস করছে। গাজায় শিশুদের এই করুণ অবস্থা দেখে সবাই আঁতকে উঠেছে ঠিকই, কিন্তু তারপরও তো শিশু টার্গেট করা বন্ধ হচ্ছে না। এই যে মাত্র কয়েকদিন আগে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2026-এ ইসরায়েল যখন ইরানে হামলা করলো, তারা বেছে বেছে একটা স্কুলেই হামলা করলো এবং সেখানে 180 জন শিশু মৃত্যুবরণ করেছে এবং 63 জনের উপরও কিন্তু আহত হয়েছে। আপনাদের কি মনে আছে 3 বছরের সিরিয়ান শিশু আয়লান কুর্দির কথা? 2015 সালে সিরিয়া যখন গৃহযুদ্ধ হয় তখন গৃহযুদ্ধ থেকে বাঁচতে তার পরিবার সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন, কিন্তু সাগরে নৌকা ডুবে তুরস্কের সমুদ্র সৈকতে ভেসে উঠেছিল আয়লানের ছোট্ট নিথর শরীর। সে একটা ছবি দেখে পুরো বিশ্বের মানুষ কিন্তু কান্না করেছিল। কিন্তু তারপরেও কি সিরিয়াতে শিশু হত্যা বন্ধ হয়েছে? সিরিয়ায় 2011 থেকে 2023 সাল পর্যন্ত 12,000 শিশু নিহত হয়েছে, মানে প্রতিদিন গড়ে 3 জন শিশু মারা যাচ্ছে। তবে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস মনে করে যে প্রকৃত সংখ্যাটা 30,000-এরও বেশি। কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই যে এই যে শিশুরা নিহত হচ্ছে বিভিন্ন দেশে, এটা শুধুমাত্র যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ বোম মারা হচ্ছে অন্য কোনো জায়গা বা মিলিটারিতে বা শত্রুকে টার্গেট করে এটা বলে পড়ে যাচ্ছে শিশুর উপর। বিষয়টা এমন না, বিষয়টা হলো এটা খুবই পরিকল্পিতভাবে করা হয় এবং মনোবিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়েছেন যে যুদ্ধে এই শিশুদেরকে টার্গেট করার পিছনে 3টা মূল কারণ কাজ করে। প্রথম যে কারণটা তাকে বলা হয় যে অমানবিকরণ বা ডিহিউম্যানাইজেশন। মনোবিজ্ঞানী ফিলিপ জিম্বার্ডো তার বিখ্যাত স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট এবং দ্য লুসিফার ইফেক্ট বইতে দেখিয়েছেন, যখন আমরা আসলে কোনো গোষ্ঠী বা মানুষকে আর মানুষ হিসেবে না দেখে শুধুমাত্র শত্রু বা ভিন্ন প্রজাতি হিসেবে দেখি, তখন আসলে আমাদের মস্তিষ্কে সহানুভূতি দেখা বন্ধ করে দেয়। অর্থাৎ তখন আমাদের মস্তিষ্ক আর স্বাভাবিকভাবে কাজ করে না। এই যে স্বাভাবিকভাবে কাজ করে না, এটাকে বলা হয় অমানবিকীকরণ বা ডিহিউম্যানাইজেশন। যখনই আমাদের মস্তিষ্ক আর স্বাভাবিকভাবে কাজ করে না বা স্বাভাবিকভাবে কাজ করা বন্ধ করে দেয়, তখন আসলে আমরা অন্যকে হত্যা করতেও কোনো দ্বিধাবোধ করি না। আলবার্ট বান্দুরা তার এক গবেষণায় দেখিয়েছেন যে কাউকে যদি আমরা পশুর মতো বর্ণনা করি, তখন আসলে তাকে কঠোরতম শাস্তি দিতেও আমাদের বিবেক আর বাধে না। ইতিহাসের প্রতিটি গণহত্যায় কিন্তু এই প্যাটার্নটাই কাজ করে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা ইহুদিদের ডাকত ড্র্যাটস, আর রুয়ান্ডায় তুর্সিদের ডাকা হতো আরশোলা। এখন দেখেন, আরশোলা বা ইঁদুর মারার পরে মানুষ কি খুব একটা অনুতপ্ত হয়? সো এই যে যুদ্ধে মানুষদেরকে বা তাদের শত্রুদেরকে অ্যানিমেল হিসেবে উপস্থাপন করা, এটা এস্টাবলিশড করার জন্য যে ওকে ইঁদুর বা আপনার আরশোলাকে মারলে আপনার কোনো অনুতপ্ত হবে না, এই সাইকোলজিটাই ব্যবহার করে যুদ্ধে।
সাইকোলজিস্টের মতে দ্বিতীয় যে কারণটা যুদ্ধে শিশুদেরকে টার্গেট করা সেটা হলো ফিউচার এলিমিনেশন, অর্থাৎ ভবিষ্যৎকে আপনি ধ্বংস করে দিবেন। সাইকোলজিস্টরা বলে যে যুদ্ধে এই বিষয়টাকে খুব ঠান্ডা মাত্রায় সোলজারদের মধ্যে বা ধরেন যে যারা যুদ্ধ করে তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তাদেরকে বোঝানো হয় যে একটি শিশু আজ নিরীহ, কিন্তু 20 বছর পরে সেই তো একজন দুর্ধর্ষ যোদ্ধা হয়ে যাবে, এক নতুন প্রজন্মের জন্মদাতা হবে, তখন আমাদের শত্রু আরো শক্তিশালী হবে। তার মানে হলো তারা এই যুক্তি দেয় যে আজকে যদি আমরা একটা শিশুকে হত্যা করি তার মানে হলো আমরা একজন ভবিষ্যতের আমাদের শত্রুকে হত্যা করছি। এরকম কুৎসিত যুক্তি দেওয়া হয় শিশুদেরকে হত্যা করার জন্য যুদ্ধের সময়। আর দ্বিতীয় যে কারণটা শিশুদেরকে টার্গেট করা হয় সেটা হলো যে আসলে স্ট্র্যাটেজিক টেরর, অর্থাৎ হলো যে সামরিক একটা কৌশল। এটা যুদ্ধে আক্রমণকারীরা আসলে যুক্তি দেয় যে একটি শিশুকে আঘাত করলে আসলে পুরো সম্প্রদায় মানসিকভাবে ভেঙে পড়বে। তাদের লক্ষ্য হলো এমন একটা আতঙ্ক ছড়ানো যাতে প্রতিরোধের যে সাহস সেটাই মরে যায়। কেউ আবার বলতে পারেন যে হ্যাঁ, এটার বিপরীতটা তো হয়, আমার শিশুকে যখন হত্যা করা হবে, আমার সন্তানকে যখন হত্যা করা হবে তখন তো আমি এটার প্রতিশোধ নিতে চাইবো। এটাও কিন্তু বাস্তব, আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে, আমরা দেখেছি ফিলিস্তিনের ক্ষেত্রে। কিন্তু আক্রমণকারীদের লক্ষ্য হলো এত বেশি ক্ষতি করা যাতে করে প্রতিরোধের সক্ষমতায় আর না থাকে। এখানে দুটো প্রতিক্রিয়া একসাথে চলে, কেউ ভয়ে ভেঙে পড়ে আবার কেউ জেদে জ্বলে ওঠে। কিন্তু কথা হলো মনোবিজ্ঞানীরা তো এই থিওরি দিয়েছে, কিন্তু বাস্তবে কি আসলে এরকম ঘটেছে? এরকম ভুরে ভুরে ঘটেছে, অনেক উদাহরণ রয়েছে। এর মধ্যে একটা উদাহরণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী আউশউইটজ ক্যাম্পে প্রায় 2,30,000 শিশু ও তরুণকে বন্দী করেছিল, কিন্তু যুদ্ধ শেষে মাত্র 650 জন বেঁচে ছিল। মানে 2,30,000 শিশু এবং তরুণ থেকে মাত্র 650 জন বেঁচে ছিল, তার মানে বাকি সবাইকে কিন্তু হত্যা করা হয়েছে। আবার দেখেন 1995 সালে বসনিয়ায় সার্বিয়ান সেনাবাহিনী মায়েদের সামনে থেকে 12 বছর বা তার উপরের সন্তানদেরকে বা তরুণদেরকে নিয়ে যেত। তখন বলা হতো যে শিশু এবং এরা সেফ, কিন্তু পরবর্তীতে দেখা গেল এরা কেউই আর ফিরে আসেনি এবং যুদ্ধ পরবর্তীতে এদেরকে গণকবরে পাওয়া গিয়েছিল। কিন্তু কথা হলো ওই যুদ্ধে আসলে তরুণদেরকে কেন হত্যা করা হয়েছিল? পরবর্তীতে যখন এই গণহত্যার বিচার হয়েছিল, আন্তর্জাতিক আদালত স্পষ্টভাবে বলেছে যে এই তরুণদেরকে হত্যা করার পিছনে মূল কারণ ছিল যে বসনিয়া মুসলিম সম্প্রদায়কে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য। এখানে সাইকোলজিটা ছিল পুরো একটা সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হবে যদি তাদের তরুণদেরকে এবং শিশুদেরকে হত্যা করা হয়। কিন্তু আপনি কি জানেন সবচাইতে আধুনিক যে প্রযুক্তি, অর্থাৎ আমরা যেটাকে এআই বলি, সেটা ব্যবহার করা হচ্ছে গাজাতে শিশুদেরকে টার্গেট করে হত্যা করার জন্য। প্লাস 972 ম্যাগাজিনের অনুসন্ধানী সাংবাদিক ইভাল আব্রাহামের রিপোর্ট অনুসারে তিনি 3টি এআই সিস্টেম ব্যবহারের কথা বলেছেন, যেখানে আসলে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে ব্যবহার করছে শিশুদেরকে টার্গেট করার জন্য। প্রথমটির নাম হলো গোসপেল, এটি আসলে যা স্বয়ংক্রিয়ভাবে টার্গেট খোঁজে, আর দ্বিতীয়টি হলো লিভান্ডার, যা মানুষের ফোন এবং সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ করে তাদেরকে টার্গেট লিস্টে রাখে। এইভাবে এই এআইগুলা ব্যবহার করে 37,000 প্যালেস্তাইনকে টার্গেট করা হয়েছিল সম্ভাব্য শত্রু হিসেবে। তৃতীয় যে এআইটি ব্যবহার করছে সেটা আসলে আরো ভয়াবহ। সেটা শুধু এই জেনারেশন নয়, বরং পরবর্তী জেনারেশনকেও শেষ করে দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে, যার নাম হলো হোয়ার ইজ ড্যাডি। বাংলা আমরা যদি বলি বাবা কোথায়। এই সিস্টেমটা আসলে একটাই কাজ করে, সেটা হলো অপেক্ষা করে। যখন তাদের টার্গেট রাতে বাড়িতে ফেরে সন্তানের কাছে এবং পরিবারের কাছে, তখন আসলে সংকেত যায় যে ড্যাডি ইজ হোম, তখনই আসলে তারা বোমা নিক্ষেপ করে। এই সিস্টেমের নামটার কথা একটু ভাবুন তো, হোয়ার ইজ ড্যাডি। অর্থাৎ ডিজাইনার জানতো বাবা বাড়ি ফিরলে তার সন্তানরা সেখানে থাকবে, তারপরও সেই মুহূর্তকেই বেছে নেওয়া হয়েছে হামলার জন্য। এখন এই যে বিশ্বব্যাপী শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এটা আসলে আন্তর্জাতিক আইন কি বলে? আইন তো আছে কাগজে কলমে অনেক সুন্দর, যেমন জেনেভা কনভেনশন বলে যে যুদ্ধে শিশু বা বেসামরিক মানুষ টার্গেট করা একটা জঘন্য যুদ্ধ অপরাধ। কিন্তু বাস্তবে কি ঘটছে? বাস্তবে আমরা দেখছি যে বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশুদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। অনেক দূরে যাওয়ার দরকার নাই, এই যে ইরানে ইসরায়েল হামলা করলো, আমেরিকা হামলা করে পুরো একটা স্কুলে শিশুদেরকে হত্যা করলো, তার জন্য জাতিসংঘ বা আন্তর্জাতিক মহল তেমন একটা প্রতিক্রিয়া দেখিয়েছে বলে আমরা দেখছি না। প্যালেস্তাইনের গাজার বিষয়ে আন্তর্জাতিক আদালতে আজও বিচার চলছে বা এখনো আইনি লড়াই চলছে, কিন্তু এর মধ্যে গাজাতে প্রতিনিয়ত শিশু হত্যা করা হচ্ছে। আসলে জবাবদিহিতে যখন থাকে না, তখন আসলে অপরাধীর সাহস বেড়ে যায়। এবং ইতিহাসে একটা কথা বারবার বলে, শিশুদেরকে যে মারে সে শেষ পর্যন্ত একগড় হয়ে যায়, সভ্য পৃথিবী তাকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু যদি সভ্য পৃথিবীর পাওয়ার বা শক্তিশালী দেশগুলোই এই অপরাধে জড়িয়ে যায়,
তাহলে তাদের বিচার করবে কে? তখন আসলে এই যে আইন, বিশ্বব্যাপী যে আইন, সেটা আসলে পরিহাস ছাড়া আর কিছুই নয়। কিন্তু আসার বিষয় হলো বিশ্বব্যাপী সভ্যতার মুখোশ বা সভ্য দেশের মুখোশ পরে বিভিন্ন দেশে এই শিশু হত্যাকারী দেশগুলোর প্রতি তাদের নিজ দেশে মানুষ কিন্তু এখন কথা বলা শুরু করছে, আওয়াজ দেওয়া শুরু করেছে। আপনার কি মনে হয় বিশ্বব্যাপী বিভিন্ন যে যুদ্ধ সেইখানে শিশুদেরকে যে টার্গেট করা হয় সেটা আসলে কি কারণ হতে পারে? এবং এই সভ্য দেশগুলো যে শিশু হত্যা করছে তার জন্য কেউ কথা বলছে না, তার জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া দরকার? আপনার মতামত কমেন্টে জানান।